অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞা বললেন সাবেক সেনাপ্রধান, স্যাংশনের কারণ জানালেন পররাষ্ট্রমন্ত্রী, মন্তব্য করতে স্বরাষ্ট্রমন্ত্রীর অনীহা। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে হতাশাজনক ভোট, উপস্থিতি মাত্র 30%, রাজনৈতিক টানাপোড়েনকে দায়ী করলেন সিইসি। বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা সংকটজনক হলেও 2 ধাপ উন্নতি হয়েছে, কিছু মানুষ সুবিধা পেলেও সমাজের বড় অংশ উপেক্ষিত। এবং জনসংখ্যার ভারে বসবাসের যোগ্যতা হারাচ্ছে রাজধানী ঢাকা, প্রতি বর্গ কিলোমিটারে 45,000 মানুষের বাস, পরিবেশে বিরূপ প্রভাবের শঙ্কা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছে আনিকা আঞ্জুম। এবার বিস্তারিত। উল্লেখযোগ্য দুর্নীতির অভিযোগ এনে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। সোমবার রাতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। তবে আজিজ আহমেদের দাবি, শাস্তি পাওয়ার মতো কোনো কাজ তিনি করেননি। যে অভিযোগের কথা বলা হয়েছে তাও অসত্য। আরো জানাচ্ছেন কাজী এহসান বিন দিদার। কেন করলো, কি করলো, I do not know. This is very unfortunate. মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে গণমাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেন সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ। এই নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে তার জন্য প্রযোজ্য নয় উল্লেখ করে শাস্তি পাওয়ার মতো কোনো অপরাধ করেননি বলে দাবি করেন তিনি। মানে আমার যাওয়ার ব্যাপারে রেস্ট্রিকশন দিয়েছে, আমি যেতে পারবো না। ঠিক আছে, ফাইন গেলাম না। আজিজ আহমেদ বলেন, সেনাপ্রধান ও বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে ভাই ও আত্মীয়দের কোনো কাজের কন্ট্রাক্ট দেননি। ওইটাকে ওরা দুর্নীতি বলছে, যে আমি আমার পদ পদবি ব্যবহার করে ভাইকে টু ইভেড হলো অ্যাকাউন্টেবিলিটি ইন বাংলাদেশ। এটা কিন্তু এরকম দুর্নীতি না। যদিও যুক্তরাষ্ট্রের চিঠিতে বলা আছে, সুস্পষ্ট দুর্নীতির কারণে জেনারেল আজিজ ও তার পরিবারকে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কাজী এহসান বিন দিদার, মোহনা সংবাদ, ঢাকা। মার্কিন ভিসা নীতির আওতায় নয়, সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদকে অন্য আইনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। আর সাবেক জেনারেল আজিজের নিষেধাজ্ঞা নিয়ে কোনো মন্তব্য করতে চাননি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এমদাদুল হক খানকে সঙ্গে নিয়ে শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদকে সপরিবারে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সময় সোমবার মধ্যরাতের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রের প্রবেশে অযোগ্য ঘোষণার কথা জানানো হয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য প্রেস অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক সেনাপ্রধান আজিজকে কোন নীতির আওতায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার ব্যাখ্যা দেন। জেনারেল আজিজের বিরুদ্ধে যে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে সেটা হচ্ছে ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্ট, এটার অধীনে দেওয়া হয়েছে। অর্থাৎ যে ভিসা নীতি ঘোষণা করা হয়েছিল সেটির অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়নি, অন্য অ্যাক্টের অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথাও জানান তিনি। আমরা দুর্নীতির বিরুদ্ধে আমাদের সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এদিকে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এই নিষেধাজ্ঞার বিষয়টি কিছু জানা নেই তার। আমাদের যাকে দিয়েছেন এটা আমাদের কাছে এখনো সঠিকভাবে আমাদের কাছে আসে নাই, আমরা আসলে সেটা বুঝতে পারবো কেন দিয়েছেন। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের বিষয়ে মন্ত্রী বলেন, ভারতীয় পুলিশ ও গোয়েন্দা সংস্থার সঙ্গে এ নিয়ে কাজ চলছে। আমাদের কাছে যে আসছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমরা জানি এবং আমাদের সব গভর্নমেন্ট এজেন্সিগুলো এটা নিয়ে কাজ করছে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। গণতন্ত্র বিনষ্ট ও দুর্নীতির দায়ে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ মার্কিন নিষেধাজ্ঞায় পড়েছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। দুর্নীতিবাজদের হাতে ব্যাংকের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। এমদাদুল হক খানের রিপোর্ট।
জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডিআরইউতে স্মরণসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সরকারের দুর্নীতি ও লুটপাটের নানা তথ্য তুলে ধরেন বক্তারা। কাউকে কোনো অর্থনৈতিক নয়, উনি বলেছিলেন আন্দোলন হবে, গণতান্ত্রিক আন্দোলন হবে। বর্তমান ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের এমন কোনো কাজ নাই, অন্যায় কাজ করি নাই, সেই সরকারকে পতন ঘটানোর জন্য ওনার মতন একজন নেতা দরকার ছিল। বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বর্তমান সরকারের আমলে দেশের মানুষ কঠিন দুঃসময় পার করছে। ঠিক সময় মতো ক্যারাম বোর্ডের গুটির মতো টোকা দিয়ে এই আওয়ামী লীগ প্রধান সবাইকে ফেলে দেয়। যার প্রয়োজন শেষ টিস্যু পেপারের মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয়। যার প্রমাণ নজিবুল বাসার মাঝভান্ডারি, যার প্রমাণ দিলীপ বড়ুয়া, যার প্রমাণ হাসানুল হকিনু। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দুর্নীতির দায়ে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজকে দেয়া মার্কিন নিষেধাজ্ঞা র্যাবের মতো একটি বিভ্রান্ত। অনেকে খুশি হবেন যে আপনার আজিজের স্যাংশন এসছে। আমি মনে করি যে ওটা হচ্ছে আরেকটা বিভ্রান্ত করা। র্যাবের বিরুদ্ধে হয়েছে আপনার র্যাব সংগঠন হিসেবেই বন্ধ, পুলিশের 9 জন ছিল, তখন তো স্যাংশন হয়েছিল। তাতে কি ওদের সেই ভয়ঙ্কর যাত্রা যেটা, সেই যাত্রা বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। দুর্নীতিবাজদের হাতে ব্যাংকের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ব্যাংকগুলো দুর্নীতির এমন পর্যায়ে গেছে এখন বাহার করেও তারা কোনো টিকতে পারবে না। এমদাদুল হক খান, মহানা সংবাদ, ঢাকা। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে 30% ভোট পড়েছে জানিয়ে একে হতাশাজনক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। এজন্য রাজনৈতিক সংকটকে দায়ী করেন তিনি। মঙ্গলবার বিকেলে নির্বাচন ভবনে ভোট গ্রহণ পরবর্তী ব্রিফিংয়ে এসব কথা বলেন সিইসি। কয়েকটি কেন্দ্রে সাংবাদিক হয়রানির জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। MR আসাদের রিপোর্ট। দ্বিতীয় ধাপে দেশের 156 উপজেলা নির্বাচনে সবচেয়ে আগ্রহের বিষয় ছিল ভোটার উপস্থিতি নিয়ে। প্রথম ধাপে 36% ভোটের পর এ দফায় উপস্থিতি বাড়ে কিনা সেটি ছিল আলোচ্য। নির্বাচন ভবনে ব্রিফিংয়ে সিইসি জানান 30%-এর বেশি ভোটার উপস্থিতির তথ্য। তার মতে এমন হার মোটেই উৎসাহব্যঞ্জক নয়। নির্বাচনে উপস্থিতির যে হার সেটি এ পর্যন্ত আমরা যেটা পেয়েছি এটি 30+ হতে পারে। নিঃসন্দেহে আমি ব্যক্তিগতভাবে 30% ভোটকে কখনোই খুব উৎসাহব্যঞ্জক মনে করি না। একটা বড় প্রধানতম কারণ হতে পারে দেশের একটা বড় রাজনৈতিক দল তারা প্রকাশ্যে এবং ঘোষণা দিয়ে ভোট বর্জন করেছে এবং জনগণকে ভোট প্রদানেও নিরুৎসাহিত করেছে। ভোটারের এমন হতাশাব্যঞ্জক উপস্থিতির জন্য রাজনৈতিক টানাপোড়েনকে দায়ী করেন তিনি। আমাদের ভোট নিয়ে কোনো সংকট নেই, সংকটটি হচ্ছে রাজনীতিতে। আমি মনে করি রাজনীতি যদি আরও সুস্থ ধারায় প্রবাহিত হয় আগামীতে হয়তো ভোটের যে স্বল্পতার যে সমস্যাটুকু এগুলো কাটিয়ে উঠবে। কিছু কেন্দ্রে সাংবাদিকদের হয়রানির ঘটনায় দুঃখ প্রকাশ করেন কাজী হাবিবুল আওয়াল। 2-4টা বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকতে পারে, ওই জন্য আমরা দুঃখিত। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ডলারের মূল্য বৃদ্ধিতে পণ্য বাজারে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। ঈদ সামনে রেখে বাজার যাতে অস্থিতিশীল না হয় সে ব্যাপারে তদারকির সব উইং সচল করা হয়েছে বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। বাজারে পণ্য সরবরাহের ঘাটতি নেই জানিয়ে তিনি বলেন, আলু ও পেঁয়াজের দাম নির্ধারণ করবে কৃষি বিপণন অধিদপ্তর। বাজারের সব মনিটরিংগুলি আবার সচল করব যাতে কোনোভাবেই সামনে ঈদকে কেন্দ্র করে কোনোভাবেই কেউ বাজারে কোনো রকম সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা না করতে পারে। আগামী ঈদ পর্যন্ত নতুন করে আমরা কোনো প্রাইস বেঁধে দিব না, আমাদের পুরনো প্রাইসে ইনশাল্লাহ তারা সরবরাহ করতে পারবে। যদিও 6.5% ডলার ডিপ্রিসিয়েটেড হয়েছে, ডিভ্যালুড হয়েছে, তারপরেও আমাদের যে দাম সেই দামটা আমরা একই পর্যায়ে রাখবো ভোক্তাদের সুবিধার্থে। বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা সংকটজনক হলেও 2 ধাপ উন্নতি হয়েছে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বৈশ্বিক মত প্রকাশ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন আর্টিকেল 19-এর দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মহাপরিচালক শেখ মঞ্জুরি আলম। এতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশে কিছু মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকলেও বাকিদের স্বাধীনতা নিয়ন্ত্রিত। মনিরুল ইসলামের রিপোর্ট।
বিশ্বজুড়ে মত প্রকাশের স্বাধীনতা ও তথ্য অধিকার নিয়ে কাজ করে আন্তর্জাতিক সংস্থা আর্টিকেল 19। এবারের প্রতিবেদনে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতাকে সংকটজনক উল্লেখ করা হয়েছে। সংবাদ সম্মেলন করে এ প্রতিবেদন প্রকাশ করে আর্টিকেল 19-এর দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক শেখ মঞ্জুর ই আলম বলেন, মত প্রকাশের 25 সূচকের সবকটিতেই বাংলাদেশের অবস্থান ঋণাত্মক। দক্ষিণ এশিয়ায় মুক্ত মত প্রকাশের মতো কোনো দেশ নেই। এই অঞ্চলের 8টি দেশের মধ্যে 3টির অবস্থায় সংকটজনক: ভারত, বাংলাদেশ এবং আফগানিস্তান। বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান মত প্রকাশের স্বাধীনতাই বাংলাদেশের বাস্তব পরিস্থিতি তুলে ধরেন। কন্টেন্ট ক্রিয়েট করলে সেটা যখন কোনো একটা বিশেষ রাজনৈতিক গোষ্ঠী বা ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে যায়, তখন সেই কন্টেন্ট ক্রিয়েটরকে নানানভাবে হয়রানি করা হয়। কলামিস্ট সোহরাব হাসান বলেন, সংবাদ মাধ্যমের ক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা আইন কিছুটা নমনীয় হলেও ভয়ের সংস্কৃতি এখনো বিদ্যমান। এখানে সংকটজনক বলেছে, আমরা বোধহয় সংকটজনকের চেয়েও একটু বেশি বিপদে আছি। এর একটা বড় কারণ সংবাদ মাধ্যমের ক্ষেত্রে, সেটি হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন। তার পরিবর্তে যে আইনটি করা হয়েছে হয়তো একটু নমনীয়, কিন্তু বিপদ একই রকম। টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের মতে, বাংলাদেশে মত প্রকাশে আইনি ও প্রাতিষ্ঠানিকভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা নাই সার্বিকভাবে, এটা কিন্তু বলবো না, বলা যাবে না। কিছু মানুষের জন্য অবাধিত মত প্রকাশের স্বাধীনতা আছে, সেটি সত্য কথা বলি বা অসত্য কথা বলি, যেভাবে খুশি বলি সেটি আমি স্বাধীনভাবে বলতে পারবো, এরকম কিছু মানুষ আছে। আবার কিছু আর বাকি যে বিশাল জনগোষ্ঠী, তাদের জন্য কিন্তু হচ্ছে যে আসলে তাদের মত প্রকাশের স্বাধীনতা হচ্ছে যে একটা নিয়ন্ত্রণের মধ্যে আছে। সমালোচকদের শুভাকাঙ্ক্ষী মনে করার সংস্কৃতি নেই বলেই মত প্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন ডক্টর ইফতেখার। সমালোচক বা তথ্য প্রকাশ করাকারীকে শুভাকাঙ্ক্ষী ভাবার সংস্কৃতি আমাদের দেশে নেই। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ক্রমবর্ধমান হারে রাজধানী ঢাকাতে বাড়ছে জনসংখ্যা ও পরিবহনের ঘনত্ব। বিবিএস-এর সর্বশেষ তথ্য অনুযায়ী ঢাকায় প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করছে ৪৫,০০০ মানুষ। সকল কর্মকাণ্ডে শহরমুখী হওয়া এই ঘনত্বকে বাড়িয়ে চলেছে। এর প্রভাব পড়েছে পরিবেশের উপর, ফলে বসবাসের জন্য অনুপযুক্ত হয়ে উঠেছে এই শহর। মিরাজ সুমনের ক্যামেরায় জাহিদ সবুজের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। এই শহরে যেদিকেই চোখ পড়বে সেদিকেই দেখতে হয় মানুষ নতুবা যন্ত্রযান। অধিক জনসংখ্যার ভার আর দ্রুত বেড়ে চলা যানবাহন এই শহরকে উত্তপ্ত করে ফেলেছে। বেড়েছে তাপপ্রবাহ আর পরিবেশের বিরূপ আচরণ। বিবিএস-এর সর্বশেষ তথ্যের হিসেবে ঢাকার 2 সিটিতে মোট জনসংখ্যা প্রায় 1,04,00,000। তবে 2 সিটির নিজস্ব ওয়েবসাইটের হিসেবে জনসংখ্যা প্রায় 1,75,00,000। 2022 সালে জনশুমারির প্রাথমিক ফলাফলে দেখা যায় 1 দশকে ঢাকায় মানুষ বেড়েছে 33,08,000। তাই জনগণকে এ বিষয়ে আরো সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। জনগণের উপর ডিপেন্ড করে একটি শহরের ঘন বসতির অবস্থাটা কিরকম থাকবে। ক্রমাগত আবাসন বাড়ছে, ক্রমাগত ট্রান্সপোর্টেশনের জন্য নতুন নতুন ভেহিকেল প্রবেশ করছে ঢাকা শহরে, যার ফলশ্রুতিতে এই সবগুলোই এক ধরনের অ্যান্টি ক্লাইমেট ইম্প্যাক্ট আবার আমাদের উপরে এসে পড়ছে। অপরদিকে পরিবেশ অবনতিতে পরিবহনের ভূমিকা কম নয়। বিআরটিএ পরিসংখ্যান বলছে 2011 থেকে 14 সালে গড়ে 1.5 লাখের বেশি নতুন যানবাহন রাস্তায় নেমেছে। 2015 থেকে 16 সালে তা হয় দ্বিগুণ। 2017 থেকে 19 সালে এই পরিমাণ দাঁড়ায় 4.5 লাখে। 2020 সালে করোনার কারণে নিবন্ধন কিছুটা কমে আসে। 2021 সালে নিবন্ধিত গাড়ির পরিমাণ ছিল সর্বমোট 45 লাখ। বিআরটিএ জানায় প্রতিদিন গড়ে 300টি ব্যক্তিগত গাড়ি ঢাকার রাস্তায় নামছে। তাই শুধু জনসংখ্যাই নয়, পরিবহন অব্যবস্থাপনাকেও পরিবেশের অবক্ষয়ের কারণ হিসেবে দেখছেন এই পরিকল্পনাবিদ। ট্রাফিক কনজেশন বাড়বে, ট্রাফিক কনজেশন বাড়ার অর্থ হচ্ছে আপনার এনার্জি কস্ট বাড়বে, এনার্জি বাড়বে, সুতরাং শহর গরম হবে। সুতরাং আপনাকে বাস রেশনালাইজেশন বা এক একটা রুটে এক একটা বাস কোম্পানি হাতে দিতে হবে, যাতে বাসগুলির মধ্যে নিজেদের মধ্যে কোনো কম্পিটিশন না থাকে। তবে সব কর্মকাণ্ডে শহরমুখিতাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে ঢাকার জন্য। তাই প্রশাসনিক কর্মকাণ্ডের বিকেন্দ্রীকরণের পরামর্শ বিশেষজ্ঞদের। আমরা চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী বলছি, তা বাণিজ্যিক রাজধানী যদি হয় তাহলে বাণিজ্য মন্ত্রণালয় ঢাকায় কেন? যে সমস্ত প্রতিষ্ঠানের হেডকোয়ার্টার বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে প্রতিদিন কাজ করার জন্য সে ঢাকায় আসতেছে, তার মানে কি ঢাকার উপর জনগণের প্রেশারও কমবে, এবং মানুষের প্রেশার কমার অর্থ হচ্ছে আপনার ট্রান্সপোর্টের উপর প্রেশার কমা। প্রশাসনিক কর্মকাণ্ডের পাশাপাশি আঞ্চলিক পর্যায়ে শিক্ষা, চিকিৎসা, অন্যান্য সেবা খাতগুলোকেও আরও আধুনিকায়নের পরামর্শ বিশেষজ্ঞদের। সারা দেশে আমাদের সমস্ত সুযোগ সুবিধাগুলোকে ছড়িয়ে দিতে পারি, তাহলে দেখা যাবে একটি সময় ঢাকা শহর
আরো বেশি সহনীয় হয়ে উঠবে। রাজধানীতে জনসংখ্যার ঘনত্ব দিনকে দিন বেড়েই চলেছে। জনসংখ্যার ঘনত্বের বিচারে রাজধানী ঢাকা এখন বিশ্বের বৃহত্তম মেগাসিটি, আর যানবাহনের আধিক্য সে তো আছেই, যার প্রভাব পড়ছে পরিবেশের উপরে। বিশেষজ্ঞদের মতে রাজধানী ঢাকাকে বসবাসের উপযুক্ত করতে হলে দাপ্তরিক কাজগুলোকে ডিসেন্ট্রালাইজেশন বা বিকেন্দ্রীকরণ এখন সময়ের দাবি। জাহিদ সবুজ, মোহনা সংবাদ, ঢাকা। আইনের দুর্বলতার কারণে দেশে বাড়ছে পরোক্ষ ধূমপায়ীর সংখ্যা। পাবলিক প্লেস ও গণপরিবহনে প্রতিদিন পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে প্রায় 3,84,00,000 প্রাপ্তবয়স্ক মানুষ। মঙ্গলবার রাজধানীতে বিএমএ ভবনের সভাকক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও হেলথ রিপোর্টার্স ফোরাম আয়োজিত তামাক নিয়ন্ত্রণ আইন শীর্ষক সেমিনারে এসব তথ্য জানান বিশেষজ্ঞরা। বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনের দুর্বলতা চিহ্নিত করে তা সংশোধনের তাগিদ দিয়েছেন তারা। পরামর্শ আমলে নিয়ে জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের আশ্বাস দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা। আইনের ধারাটা আপনারা বলেছেন, আমরা চেষ্টা করব তাড়াতাড়ি মন্ত্রী পরিষদে তোলার পরে আমরা এটা পাশ করার চেষ্টা করব। তবে পাশ করলেই যে সঙ্গে সঙ্গে আপনারা যেটা চাচ্ছেন যে হয়ে যাবে, এটা হয়ে যাবে না, এটা ধীরে করতে হবে। ধীরে করতে হবে এই কারণে জনগণকে আপনারা নিজেরাই বলেছেন সচেতন করতে হবে। গাজীপুর সিটি কর্পোরেশনে কোনাবাড়ি কাশিমপুর রাস্তাটির বেহাল দশা দীর্ঘদিন ধরে। সামান্য বৃষ্টিতে পানি জমে থাকে এই রাস্তাটিতে। বিভিন্ন গার্মেন্টসের যানবাহন, শিক্ষার্থী সহ ভোগান্তিতে পড়তে হয় পথচারীদের। দুর্ভোগের কথা স্বীকার করে দ্রুত রাস্তাটি সংস্কারের আশ্বাস দিয়েছেন জনপ্রতিনিধি। গাজীপুরের কোনাবাড়ি কাশিমপুর থেকে মেহেদি হাসানের তথ্যে আরো জানাচ্ছেন আফরিন পপি। কোনাবাড়ি কাশিমপুর রাস্তাটির বেহাল দশায় নাজেহাল গাজীপুর সিটি কর্পোরেশনের মানুষ। একটু বৃষ্টি হলেই রাস্তাটিতে পানি জমে যায়। পায়ে হেঁটে চলাচল তো দূরের কথা, যানবাহন চলাও মুশকিল হয়। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থীদের। কোনাবাড়ি থেকে কাশিমপুর হয়ে নরসিংহপুর সড়কটি দিয়ে চলাচল করতে চান না চালকরাও। মাঝে মাঝেই যানবাহন উল্টে ছোটখাটো দুর্ঘটনাও ঘটে। রাস্তার কাম হয় না, দিনে 3 বার মাপ হয়, রাস্তার কাম হয় না। আমরা যে কত বিপদের মধ্যে আছি, একমাত্র যারা আমরা ওয়ার্ক করতেছি, জীবনের তাড়না দৌড়াচ্ছি, তারাই আমরা বুঝতে পারি যে আমরা কতটা অসহনীয় অবস্থা আমরা জীবনযাপন করতেছি। পাত্রী ভাঙ্গে, সাক্ষাৎ ক্ষতি হয়, এইগুলাই হইলো তাই আমাদের সমস্যা। এইভাবে তো যাতায়াত সম্ভব না। এভাবে কি যাতায়াত সম্ভব? দেখেন পোলাপালে হাঁটতে কষ্ট, স্কুলে যেতে কষ্ট, সব দিকেই আমাদের কষ্ট। অনেক সময় আমরা স্কুল ড্রেস পরে যাই, স্কুলের কাপড় নষ্ট হয়ে যায়। বৃষ্টির কারণে দেখা যায় যে রাস্তাটা অনেক কাদা উঠা যায়, যাইতে পারে না, স্কুল ড্রেসে ময়লা পড়ে। নাগরিক ভোগান্তির কথা মাথায় রেখে দ্রুত সড়কটি সংস্কারের আশ্বাস দিলেন এই জনপ্রতিনিধি। দ্রুত রাস্তাটা করে দেওয়া হয় এবং করা যায়। তার জন্য যে ব্যবস্থা করা লাগে, যেখানে কথা বললে কাজ হবে, তার জন্য চেষ্টা করে যাচ্ছে খুব দ্রুতই ইনশাল্লাহ আমাদের বিশ্বাস রাস্তাটা সম্পূর্ণ হবে। সড়কটি সংস্কার করা হলে স্কুলে যাওয়া আসায় স্বস্তি মিলবে শিক্ষার্থীদের। কোনাবাড়ি কাশিমপুর সড়কটি দ্রুত সংস্কারের দাবি ভুক্তভোগীদের। আফরিন পপি, মোহনা সংবাদ। নরসিংদীর বেলাবই মহাসড়কে সবজি বাজারের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারী, যান চালক ও যাত্রীদের। এতে নিত্য যানজটের পাশাপাশি হামেশাই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বাজারটি স্থানান্তরে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। নরসিংদীর বেলাবো থেকে আশিকুর রহমান সৈকতের তথ্যে তানজিদ ভুইয়ার রিপোর্ট। দেখে যেন বোঝার উপায় নেই এটি মহাসড়ক নাকি সবজির বাজার। চিত্রটি নরসিংদীর বেলাবো বারৈচা এলাকায়। ঢাকা সিলেট মহাসড়কে বহু বছর ধরে চলছে সবজির কেনাবেচা। ব্যবসায়ীরা বলছেন বাজারের নির্দিষ্ট কোনো জায়গা না থাকায় বাধ্য হয়েই এ পথ বেছে নিতে হয়েছে। বাজার কমিটি আমরা জায়গা দেয় নাই, এই কারণে আমরা রুটের উপরে এক্সট্রা জায়গা লাগলে তো বাজার কমিটিতে তো মনে করেন আমরা মহাসড়কে বাজারের কারণে কেবল যে যানজটই সৃষ্টি হচ্ছে তা নয়, ঘটছে ছোট বড় দুর্ঘটনাও। ঢাকা সিলেট থেকে যাওয়ার পথে অনেক যানজট লাগে। আমি বাজার কমিটিকে বলবো এই বাজারটা যাতে ভালো একটা জায়গার মধ্যে স্থান করে দেয়। বিষয়টি নিয়ে বাধা কথা বললেন বারৈচা বাজার কমিটির সাধারণ সম্পাদক। শিবপুর বাজার থেকে বারিচা বাজার পর্যন্ত রুটসের হাইওয়ে জায়গা না, শুধু সরকারি জায়গা প্রায়
100 ফিট লম্বা করে অনেক বড় জায়গা আছে, সরকারি জায়গা। আমরা চিন্তা করছি এই জায়গার যখন ভরাট হইব আমরা সম্পূর্ণ কাঁচামাল দিয়ে এই সরকারি জায়গা নিয়ে যাব, তাহলে আর যানজট থাকবে না। সংকট সমাধানে প্রশাসনিকভাবে একাধিকবার চেষ্টা চালানো হলেও কোনো সুফল মেলেনি বলে জানান ইউএনও। সবাই ওই রাস্তার দুপাশেই বসতেছে। আমরা নিয়মিতভাবে আমাদের অভিযান আমরা চালাচ্ছি এবং সেই অভিযান অব্যাহত রয়েছে। সেই সাথে আমাদের বারিসা বাজারের পাশেই আমাদের একটি জায়গাতে হাট করার একটা পরিকল্পনা আছে এবং সেখানে সবজি বাজারটি আমরা সেখানে স্থানান্তর করতে পারলে হয়তো এই সমস্যাটি থাকবে না। বাজারটি কোনো খাস জমিতে স্থানান্তর করা হবে বলেও জানান তিনি। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। জুন মাসের মধ্যে ঋণ খেলাপিদের তালিকা প্রকাশ করার দাবি জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। দাবি না মানলে বাংলাদেশ ব্যাংক ঘেরাও করার ঘোষণাও দিয়েছেন তিনি। মঙ্গলবার রাজধানীর মতিঝিলে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে নটরডেম কলেজের সামনে থেকে মিছিল নিয়ে বাংলাদেশ ব্যাংকের দিকে যাওয়ার চেষ্টা করলে আটকে দেয় পুলিশ। সংক্ষিপ্ত সমাবেশে সাকি বলেন, কোনো সাধারণ মানুষ ঋণ খেলাপি নয়, কথিত ফকির দরবেশরা এই টাকা লুটপাট করেছে। সামনে যে দিন আসছে হয়তো 3 মাসের আমদানি খরচ থাকবে না, আমদানি ব্যয় মেটানোর সামর্থ্য থাকবে না। কতিপয় সরকারের সুবিধা নিয়ে তারা ব্যাংক থেকে সমস্ত টাকা লুট করে নিয়ে যাচ্ছে, আপনার আমার পকেট খালি করে দিচ্ছে। খেলার খবর ক্রিকেট। লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএল এ দল পেয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। নিলাম থেকে বাংলাদেশি পেসারকে দলে নিয়েছে কলম্বো স্ট্রাইকার্স। নিলামে তাসকিনের ভিত্তিমূল্য ধরা হয় $50,000। তাসকিনের পাশাপাশি এলপিএল এর এবারের আসরে খেলবেন মুস্তাফিজুর রহমানও। কদিন আগে বাংলাদেশের বাহাতি এই পেসারকে আইকন ক্রিকেটার হিসেবে দলে নিয়েছে ডাম্বুলা থান্ডার্স। তবে এখনও দল পাননি তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, নাজমুল শান্ত, তামিম ইকবাল, লিটন দাস, শরীফুল ইসলামরা। 1 জুলাই থেকে শুরু হবে এবারের এলপিএল। ফুটবল। কোপা আমেরিকাকে সামনে রেখে 29 সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করল বর্তমান চ্যাম্পিয়ন্স আর্জেন্টিনা। দলে মেসি, ডি মারিয়া, মার্তিনেজকে রাখা হলেও পাওলো দিবালাকে রাখা হয়নি। আগামী 10 জুন যুক্তরাষ্ট্রের শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে ইউকুয়েডের বিপক্ষে এবং 14 জুন ওয়াশিংটনে গুয়েতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। এরপর সেখান থেকে 3 জনকে বাদ দিয়ে কোপা আমেরিকার জন্য চূড়ান্ত দল ঘোষণা করবে কোচ লিওনেল স্কালোনি। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। মিথ্যা অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞা, বললেন সাবেক সেনাপ্রধান। স্যাংশনের কারণ জানালেন পররাষ্ট্রমন্ত্রী। মন্তব্য করতে স্বরাষ্ট্রমন্ত্রীর অনীহা। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে হতাশাজনক ভোট, উপস্থিতি মাত্র 30%। রাজনৈতিক টানাপোড়েনকে দায়ী করলেন সিইসি। বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা সংকটজনক হলেও 2 ধাপ উন্নতি হয়েছে। কিছু মানুষ সুবিধা পেলেও সমাজের বড় অংশই উপেক্ষিত। এবং জনসংখ্যার ভারে বসবাসের যোগ্যতা হারাচ্ছে রাজধানী ঢাকা। প্রতি বর্গ কিলোমিটারে 45,000 মানুষের বাস, পরিবেশে বিরূপ প্রভাবের শঙ্কা। এই ছিল মোহনা সংবাদে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।